আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। সাংবাদিকের চোখে জুলাই। সাংবাদিকদের, আমার সন্তান চলে যাবার পরে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়, আমি অনেক গর্ব করেই সেখানে যাই। একদিন যে ছেলে বলেছিল, মা আমি তোমার পরিচয়ে পরিচিত হতে চাই, আজকে আমার সমস্ত পরিচয় পিছনে ফেলে দিয়ে আজকে কোথাও গেলে আমাকে দাঁড়িয়ে বলতে হয় আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়। একটা সন্তানকে একটা মা তিল তিল করে বড় করে। যখন সন্তানটার পূর্ণবয়স্ক পূর্ণ হবে, পূর্ণতা পাবে, তখন সেই মাটা স্বপ্ন দেখে। সেই মা তার বয়স যখন হবে তখন তার সন্তান বলবে, মা চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, চলো মা তোমাকে আমি বেড়াতে নিয়ে যাই। এই স্বপ্ন আমার আমার বা আমাদের অপূর্ণ থেকে গেল। আসলে জুলাই গণ অভ্যুত্থানটা কি একদিনে হয়েছে? আজকে যদি আমি আমার বয়সটাও দেখি, এই বয়স পর্যন্ত তো আসলে আমরা দুর্নীতি, অন্যায়, খুন, গুম দেখতে দেখতে, বিচারহীনতা এই দেশে দেখতে দেখতে একটা সময় আমরা চলে আসলাম। আমার সন্তান যেহেতু 29 বছর বয়সে মারা গেছেন, ওরও বড় হওয়াটা কিন্তু এই ফ্যাসিস্টের মধ্যেই। ও কিন্তু সবসময় ভিতরে ভিতরে একটু চাপা স্বভাবের ছেলে ছিল। ও আসলে এই আন্দোলনে যুক্ত হবার আগে যখন 2.5 মাস আমার কাছে ছিল, তখন আমি ওকে অনেকভাবে কথা বলতাম, দেখতাম ও খুব চিন্তিত থাকতো এবং সে ভীষণ জ্ঞানী ছিল। অনেক সময় ওর কথার ভাষাতে আমি বুঝতে পারতাম ও কোনো কিছুর একটা অপেক্ষায় ছিল। আন্দোলন কিন্তু সবার মনেই চলছিল। আসলে এই আন্দোলনটাতে কারা লিড দিবে, কে একটা সেই রকম ভাবে লিড দিবে, সেই লিড দিলে সেটাতে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। কারণ দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। 71-এ সশস্ত্র বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুদ্ধ হয়েছিল, আর জুলাই সশস্ত্র বাহিনীর সঙ্গে নিরস্ত্র ছাত্র জনতা, আপামর সমস্ত জনগণ যুদ্ধ করেছে। আমার ছেলে 10 তারিখে ঢাকায় চলে আসলো। 11 তারিখ থেকে বোঝা গেল ও কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত। আমরাও টিভিতে কিছু কিছু বোঝার চেষ্টা করছি, কিছু কি একটা হচ্ছে। আমি আমার ছেলেকে 15 তারিখে এরকম একটা স্ট্যান্ড নিয়ে, মোবাইল নিয়ে, 15 জুলাই যখন ছাত্র জনতা ব্যারিকেডটা ভেঙে যখন সামনে যাচ্ছিল, হঠাৎ করে ওকে দেখি ওই সবার আগে ও ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। তো আমি রাতে ওকে ফোন দিলাম, প্রিয় বাবা তুমি সামনে থাকিও না, তোমার একটা মেয়ে আছে বাবা, তোমাকে তোমার মেয়ের জন্য বাঁচতে হবে। আম্মু তুমি আছো, তুমি মরার কথা বলবা না, তুমি আগে চলে গেলে আমাকে কে দেখবে মা, আমার তো কেউ নাই। ও আমাকে এই কথাটা সবসময় বলতো। আমার অসুস্থ দেখতে পারতো না। 16 জুলাই আবু সাইদ যখন মৃত্যু হলো, রংপুর উত্তাল, আবু সাইদের এই ভিডিও আমাদের রংপুরে এনটিভির যে করেছে তাকে আমি অবশ্যই স্যালুট জানাই। আজকে এটা যদি প্রচার না হতো, আন্দোলনের মোড়টা হয়তো অন্যভাবে ঘুরতো না। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, সমাজকর্মী, এবং আমি সবসময় সমাজের ভালো মন্দ, বিশেষ করে আমি নারীদের নিয়ে আগে থেকেই কাজ করতাম। আমি সেদিন বসে থাকতে পারিনি। আমিও ফোনে ফোনে সবার সঙ্গে যোগাযোগ করছিলাম, বিশেষ করে নারীদেরকে নিয়ে, যে আমাদেরকে পথে নামতে হবে, আমাদের এই সন্তানদের পাশে থাকতে হবে, আমাদের এই সন্তানদেরকে বাঁচাতে হবে, আর একটা গুলিও আমাদের কোনো সন্তানের গায়ে লাগতে দেওয়া যাবে না। 17-18 তারিখে আমি রাস্তায় বের হলাম।
আমাকে অনেকেই বাধা দিয়ে বারবার বাসায় নিয়ে আসছিল। 19 তারিখ ঠিক 4টা আগে আগের ঘটনা, আমাদের জুম্মা পাড়া। হঠাৎ করে জানালা দিয়ে দেখি লোকে লোকারণ্য, মানুষ এদিক ওদিক ছুটছে, গুলির আওয়াজ, ধোঁয়া। তখন আমি তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম। তখন প্রিয়র মেয়ে আমার কাছেই থাকতো, তালা লাগায় নিচে চলে গেলাম। রাস্তায় যাওয়ার পরে দেখি 71 সালের যুদ্ধের কথা শুনেছি। 71-এ আমার জন্ম, যুদ্ধ তো দেখা হয়নি। মনে হলো যে আমি যুদ্ধ দেখছি। ওই মুহূর্তে প্রিয়র মামা, ও তাজ মামা বলেই ডাকতো, ও দেখি দৌড়ায় আসতেছে, আমাকে বলল বাসায় চলো। বাসায় আসার পরে আমাকে বলা হলো প্রিয়র গায়ে গুলি লেগেছে। আমি আসলে খুব শক্ত মা, জীবনে অনেক যুদ্ধ করেছি প্রিয়কে নিয়ে। আমি তখন ভাবলাম, যেহেতু আবু সাইদ মারা গেছে, সরকার নিশ্চয়ই পায়ে গুলি করবে, হাতে গুলি করবে, নিশ্চয়ই মাথায় গুলি করবে না। আমি রাত 11টা পর্যন্ত সবাইকে ফোন দিচ্ছিলাম যে আমার ছেলে কোথায় আছে। রাত 1টার সময় আমার বোনের মোবাইলে কল আসলো, প্রিয়কে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাওয়া গেছে। কথাটা আমি শুনলাম, রাতের ফোনগুলো জোরে আওয়াজ হয়। অনেক মা আছে হাওমাও করে কাঁদে, আমি কাঁদতে পারিনি, কারণ 16-18 জুলাই কম সন্তান তো আমার মারা যায়নি। আমি তো তাদের মারা যাওয়াতে আমি কাঁদতে কাঁদতে আমার অবস্থা শেষ। আমি আমার সন্তানের বেলা আমি চিৎকার করে কাঁদতে পারিনি, কারণ এত সন্তান মারা গেছে, আমি আসলে কার জন্য কাঁদবো। যখন নাহিদ, সার্জিস, হাসনা দিদিকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, সারাক্ষণ টিভির সামনে খবর নিচ্ছি। আমি সেদিন তোমাদের জন্য কেঁদেছি বাবা। আমি তোমাদেরকে কিছুতেই তোমাদের গায়ে আঘাত দিতে আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এই সময় বেশি কিছু একটা হয়ে যায়। আমি আসলে তখনকার অনুভূতিগুলো আমার ভিতরে যাচ্ছিল, আমি আসলে এভাবে বলতে পারছি না। 19 তারিখ প্রিয়কে যখন খবর শুনলাম, 20 তারিখ দুপুরে কারফিউ যখন শেষ হলো, ওকে যখন আনতে গেল আমার আত্মীয় স্বজনরা, তখন অনেক হ্যারেস করা হয়েছে, কিছুতে ওর লাশটাকে দেবে না। অনেক কিছু করার পরে, যেহেতু ও সাংবাদিক ছিল এবং একজন সাংবাদিকই কিন্তু খুঁজে বের করছিল প্রিয়কে। সেদিন অনেক কিছু করে ওকে যখন রংপুরে আনা হলো, 21 তারিখ প্রিয়কে দুপুরে মাটি দেওয়া হলো। 21 তারিখ ঠিক রাত 3টার সময়। সেদিন ছিল খুব গরম। বাসায় আমরা 4 জন মহিলা মানুষ, 2টা শিশু, 2জন আমার মা সহ। হঠাৎ করে দরজাটা রাতের বেলা খুলে দেখি যে আমার বারান্দায় দোতলার একজন লাঠি দিয়ে আমার দরজাটা খুলেছে। আমি বললাম, আপনি কে? বলে, আপনি তো এতক্ষণ ঢং করছেন, আপনি কিছু শুনতে পাচ্ছেন না? আসলে 3 দিন ধরে সন্তানের জন্য আসলে ঘুম হয়নি, হঠাৎ করে হয়তো চোখটা লেগে গিয়েছিল। আমি বারান্দায় বের হয়ে দেখি পুলিশ, র্যাব এবং ছাত্রলীগের কর্মীরা বড় বড় হ্যামার নিয়ে তারা সেখানে আমার দরজায় বাড়ি মারছে। আমি বললাম, দরজায় বাড়ি মারিয়েন না, আমি দরজাটা খুলছি, আপনারা আসলে কেন এসছেন, আপনি দরজাটা খুলে। আমি আসলে একটু ভীতু টাইপেরও ছিলাম, সাহসীও যেমন, একটু এই ব্যাপারে ভীতু ছিলাম। তো আমি চাবি আমার হাতের কাছে থাকতেও আমি চাবি খুঁজে পাচ্ছিলাম না। আমি চাবি খুলে যেই আমি একটা সিঁড়ি নেমেছি, আমার একটা পকেট গেট ছিল, সেটা ভেঙে তারা ওই 71-এর সিনেমাগুলো দেখি না, যে বুট পরে সব দৌড়াচ্ছে, ঠিক সেই সিনটাই আমি চোখে দেখলাম। ছাদে চলে গেল, ও বারান্দায় থাকা অবস্থায় আমার সামনে ছাদ বরাবর 3টা গুলি করেছিল। তারপরে নিচের দরজা খোলার সঙ্গে কত
যে ঢুকছে আমি জানি না। তারা বলেছিল যে আমরা 500 পুলিশ এসেছি। এটা বলার কারণ হলো আসলে তখন কি হয়েছিল, এবং তারপর ওই দিনই প্রিয়র মামার নামে 15টা কি 16টা মামলা হয়ে গেল। যে লোকটা ছাত্রদের, জনতার, জুম্মাপাড়ায় এমন একটা পয়েন্ট যে এই ছাত্রদেরকে কিভাবে রক্ষা করতে হবে, জুম্মাপাড়ার বাসী যারা ছিল সচেতন, তাদের সকলকে নিয়ে সেদিন সে রাস্তায় নেমেছিল। এটাই তার অপরাধ ছিল। এবং আজকে যদি হাসিনা না পালাতো, এটা আমি নিশ্চিত সেদিন তাকে পেলে তারা খুনই করত। এবং হাসিনা তার লোক দিয়ে আমাকে ফোনও করিয়েছিল, ঢাকায় আনার চেষ্টা করেছিল। আমি তাকে বলেছিলাম যে তাকে বলে দেন আমার সন্তানকে ফেরত দিই, না হলে সে তো নিয়ে যে টাকা দেবে, আমার সন্তানের বিনিময়ে তো তার কাছে কখনো টাকা নেব না। যাই হোক, যেদিন হাসিনা পালিয়ে গেল 12টার সময় আমার কাছে একটা ফোন আসলো, ম্যাডাম হাসিনা পালিয়ে গেল, জানি না কয়টার সময় পালিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু সন্তান আমার সাংবাদিক ছিল, আমি জানি সাংবাদিকদের দুঃখ কষ্ট, যারা তৃণমূল পর্যায়ে কাজ করে, মাঠ লেভেলে কাজ করে। আজকে যারা এখানে আছেন সবাই জানে, এর আগেও আমি অনেকেই বলেছি, আমাদের যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, আপনারা যারা আজকে সরকারে যারা আছেন, যারা বিরোধী আছেন, একদিন আপনারাও হয়তো সরকারে যাবেন, অন্তত পক্ষে যারা জাতির বিবেক, তাদের প্রতি আপনারা খেয়াল করবেন। তাদের সমস্ত দুঃখ কষ্টগুলোকে বুঝে তাদের একটা নিম্ন একটা যে বেতন কাঠামো, যেটা বলে তারা নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে তারা এই সাংবাদিকতায় মনোযোগ দিতে পারবে। আর এই আন্দোলনে যারা যে সাংবাদিকরা জুলাইয়ের সঙ্গে ছিল, তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। এবং তারা, আমি জানি, নিঃস্বার্থভাবে সেদিন দাঁড়িয়েছিল, গুলিকে ভয় পায়নি। তারা এখনো নিঃস্বার্থভাবে আপনারা কাজ করবেন এই গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয়। আর যারা সেদিন ফ্যাসিস্টকে আরো ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে দিনের পর দিন, এবং সেদিন যারা এই ফ্যাসিস্টকে জঘন্য খুনি পর্যায়ে নিয়ে গিয়েছে, আমি তাদেরকে ঘৃণা করি। এবং আপনাদের কাছে আমি দাবি জানাই, তাদেরকে অন্তত পক্ষে আপনারা চিহ্নিত করে এই মিডিয়া হাউস নামে যারা সেই জায়গায় সেদিন বসেছিল, তাদের মানবিক মূল্যবোধগুলোকে বিসর্জন দিয়ে সেই সময় কাজ করেছিল ফ্যাসিস্টের সঙ্গে, তাদেরকে আমি মা হয়ে অন্তত পক্ষে আমার সন্তানের বিচার আগে আমি তাদের বিচার চাই। এই কথাটা আমি সবসময় বলেছি, আজও বললাম। আমি চাই আপনারা সকল শহীদদের জন্য দোয়া করবেন, এবং যারা আহত আছে, বিশেষ করে বিরোধী দল, আপনাদের কাছে আসলে আমি মনে করি আমার সন্তান চলে যাওয়ার পরে আমার প্রাপ্তিটা, সেটা হলো তরুণ নেতৃত্ব। আমি আমার এই জায়গায় বয়সে এসে আমি সবসময় তরুণ নেতৃত্ব দেখতে চেয়েছিলাম। আমি মা হিসেবে সেটা দেখতে পেরেছি। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার ছেলে কিন্তু একটা ভোট দিতে চেয়েছিল, আমার ছেলের ভাগ্যে সে ভোট দিতে পারেনি। এটা আমার জন্য অনেক কষ্ট। যেহেতু সময় কম, কথা বলার অনেক ছিল, আর বিরোধী দলের প্রতি সকল শহীদ এবং আহতদের অনেক আশা বলতে কোনো কিছু সন্তান হারায় চাওয়া পাওয়ার না। আজকে যেরকম সাংবাদিকদের আপনারা ডেকেছেন, এইরকম অনুষ্ঠান আপনারা প্রায় করবেন, তাতে তারা গর্বিত বোধ করবে নিজেদেরকে, যে না, তাদেরকে মূল্যায়ন করা হলো। ঠিক সেই রকম আমরা তো সন্তান হারিয়েছি, যে আহতরা আছে, আপনারা সবাইকে একসঙ্গে না পারেন, আপনারা অল্প অল্প করে তাদেরকে কাছে ডাকবেন, কথা বলবেন। আমরা আসলে আপনাদের কাছে এই প্রত্যাশাটাই আপনাদের কাছে, কারণ আপনারা হয়তো দল গোছাতে গিয়ে অনেক সময় পাননি, এই জন্য অনেক সময় আপনারাও অনেক কথার
শিকার হচ্ছে। বিশেষ করে আমি কখনোই চাবো না যে আপনারা অন্ততপক্ষে বিপথে যান। আপনাদের মধ্যে মাধ্যমিক গণতন্ত্র চর্চা হোক, এবং সরকারি দলকেও বলবো, আমার এই ছাত্ররা যারা সেদিন নেতৃত্বে ছিল, তখন তো তারা দল করেনি, তখন একমাত্র দলে ছিল বিএনপি। তখন আপনাদেরকে আমরা সকলেই চেয়েছি। আজকে যখন তারা একটা দল গঠন করে বিরোধী দলে এসেছে, আমরা চাবো আপনারা তাদেরকে, তাদের নেতৃত্বকে তাদেরকে সম্মান করুন, তাদেরকে ভালোবাসুন। তাদের কোনো ভুল হলে আপনারা তাদেরকে তাদের ভুলটা ধরিয়ে দিন। আর এই গণতন্ত্র যখন আবার চলে এসছে, এই গণতন্ত্র যেন চর্চা হয়। সরকারি দলের কাছে অন্ততপক্ষে বিরোধী দলকে নিয়ে আর কথা শুনতে চাই না, আমি একজন মা হিসাবে, যেহেতু আমি কোনো দল করি না। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আল্লাহ হাফেজ।